This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। সত্যি তো, লাশ দেখার কৌতূহল। একটি মেয়ে, সে আপনার আমার যে কোনো বাড়ির মেয়ে হতে পারত, তার মৃত্যু হচ্ছে স্বাভাবিক মৃত্যু নয়। পুলিশ রয়েছে, তারপরে অসংখ্য মানুষ ওখানে ভিড় জমালো শুধু কৌতূহল নিয়ে। এই কৌতূহলের বিষয়টা প্রকাশ না করলে হচ্ছিল না। তাহলে যেটা শুরুতে বলছিলাম সেটাই সত্যি। অতগুলো মানুষ ওখানে পৌঁছেছিলেন সার্কাস দেখতে। কি মনে হচ্ছিল? ভেতরে একটা হাস্য কৌতুক হচ্ছে। সত্যিই তো, রাজনীতিকদের মনে হতে পারে, তারা অবশ্য মানুষের মনটা বোঝেন, জানেন তো। জয়প্রকাশ মজুমদার যাকে কৌতূহল বলছেন, হয়তো ঠিকই বলছেন, কৌতূহলই হয়তো ছিল, আর কোনো উৎসাহ বা আর কোনো উদ্দেশ্য একদম কারোর মনে ছিল না। থট রিডিং করেছেন তো, রাজনীতিকরা পারেন, জানেন তো। কারোর মনে আর কোনো উদ্দেশ্য ছিল না। ওনারা যখন বলে দিয়েছেন আমরা ধরে নিচ্ছি। সবাই খোলা মনে, সবাই ঘুরে বেড়াচ্ছিলেন, এপাশ ওপাশ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শুনেছেন, জাস্ট দেখতে গেছিলেন। কারোর মনে আর কিচ্ছুটি ছিল না। তা এইরকম কৌতূহল কার কার মনে ছিল, এটাও তো একটু জানার দরকার। ঘটনাচক্রে আমরা কি দেখেছি জানেন? এই কৌতূহলীদের বেশিরভাগই ছিলেন ওখান থেকে সরিয়ে দেওয়া প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তের মানুষজন, এবং যাদের মধ্যে অনেকেই বহিরাগত। ঠিক শুনছেন, যাদের সঙ্গে আরজিকর হাসপাতালে কোনো সম্পর্ক নেই তারাও ওখানে ছিলেন। কিন্তু ঘটনাচক্রে তাদের সঙ্গে ওই এক্স প্রিন্সিপাল অফ আরজিকর, তখনকার প্রেজেন্ট প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সম্পর্কের কথাটা সবার জানা। এবার এর মাধ্যমে কি প্রমাণ হয় না প্রমাণ হয়, এটা আদৌ কোনো পয়েন্ট কি নেই মামলার ক্ষেত্রে, সিবিআই ভাবুক। কিন্তু এই মামলায় নিছক কৌতূহলী বলে তাদের তো আর চালিয়ে দেওয়া যাবে না। যখন জানতে পারবেন তারা কারা। আইনজীবী শান্তনু দে মুহুরী, ছবিতে যাকে ওই সবুজ টি শার্ট পরে দেখা যাচ্ছে। আমরা যখন শান্তনুদের সাথে যোগাযোগ করি, তিনি তখন ক্রাইম সিনে যাওয়ার কথা স্বীকার করেছেন। তার মানে আমাদের ভিডিওটা যে 16 আনা সত্যি, সেটা ওই শান্তনু দে মুহুরী ফোনে কার্যত স্বীকার করে নিয়েছেন। পরে অবশ্য তো দেখলেন, শুনলেন, ওই যেটা ডিসি সেন্ট্রাল বলে দিয়েছেন, তিনি বলে দেওয়ার পর অবশ্য এই ভিডিও যে সত্যি, আমরা যে সত্যি জিনিসপত্রই তুলে ধরি এবং আমরাই প্রথম ধরতে পারি, ছাড়ছি না বিষয়টা, সেটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। কিন্তু যেটা বোঝাতে পারিনি বা বলা ভালো আমরা নিজেরা বুঝতে পারিনি, আপনাদেরও বোঝাতে পারবো না, ওই ক্রাইম সিনে একজন আইনজীবীর কি প্রয়োজন, তাও সেই আইনজীবী যিনি সন্দীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ। আইনজীবী শান্তনু দে মুহুরী জানিয়েছেন তিনি নাকি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ক্রাইম সিনে পৌঁছে গেলেন কি করে? থট রিডিং। এ তো কিশোর কুমারের সিনেমার গান হয়ে গেল মশাই। জানা থা জাপান পৌঁছ গে চীন সমঝ গে না। কিন্তু সমঝানার তো অনেক ব্যাপার বাকি রয়েছে, জানেন তো। আপনাদের ছবির কথা মনে হচ্ছিল, দেখছিলাম আর কি। ওই লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়কে, বাম নেত্রী, ওই আরজিকরের হামলার ঘটনাতেই। এবার তিনি যে গেছেন, আমরা সেই ছবিটা দেখছিলাম, তার সঙ্গে আইনজীবী ছিলেন। এরকম ক্ষেত্রে আইনজীবী কেন সঙ্গে যায়? সঙ্গে যায় তাকে যাতে কোনো রকমভাবে হেনস্থা না হতে হয়, বা আইন বহির্ভূতভাবে তাকে কোনো রকমভাবে যাতে হেনস্থা না করা যায়, সেইটা নিশ্চিত করতে, অর্থাৎ সোজা বাংলায় বাঁচাতে। ভরসা, ওখানে আইনজীবী কাকে ভরসা দিতে পৌঁছেছিলেন? এই প্রশ্নটা তো সমঝ মে নেই আয়া। শান্তনুদের সঙ্গে তার যে ভিডিও TV9-এর হাতে রয়েছে তা দেখিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি সেই সময় সেমিনার রুমে কি করছিলেন,
কেন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন? 9ই আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন, কি কনসালটেশন? অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? আপনি সেদিন যে ওপিডি টিকিট কেটেছিলেন তো? কটা থেকে কটা পর্যন্ত ছিলেন ওপিডিতে? 11:30 নাগাদ আমি আরজিকর পৌঁছেছি। এবার ওপিডিতে মানে বুঝতেই পারছেন, ওপিডিতে তো টাইম লাগে, 45 মিনিটস টু 1 আওয়ার হলেও হতে পারে, আমার এক্সাক্ট তো টাইমটা খেয়াল নেই। ফাইন, 11:30 থেকে 12:30, আপনাকে আমি একটা ধরলাম। আমার কাছে যে ভিডিও আছে আপনি সেমিনার রুমে ছিলেন। সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনুবাবু। তিনি আইসিসির সদস্য, ইন্টারনাল কমপ্লেন্স কমিটির সদস্য, কেউ তাকে ডাকেনি। তার নিজের থেকে মনে হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে যে সেখানে যাওয়া দরকার, তাই তিনি গিয়েছিলেন। ওপিডিতে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি, আমার তখন মনে হলো যে হয়তো আইসিসির একটা সাডেন মিটিং হলেও হতে পারে। এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেইন আর নেক পেইন। তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম। নিশ্চয়ই তাহলে তাকে আগে থেকেই জানানো হয়েছিল, তার কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া হয়েছিল। আপনি কোথাও দেবাশিস সোমকে দেখেননি? আমার খেয়াল পড়ছে না। আপনার আশপাশে কিন্তু দেবাশিস সোমের ছবি আছে ভিডিওতে। আপনি চেনেন দেবাশিস সোমকে? আপনি দেবাশিস সোমকে চেনেন? আমরা শুনেছি, এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছেন। পুলিশে ছুলে ক ঘা তো শুনেছেন, বাঘে ছুলেও ক ঘা সেটাও জানেন, এবার TV9 ছুলে ক ঘা সেটাও দেখলেন। উকিলের জেরা তো শুনেছেন, উকিলকে জেরা কখনো শুনেছেন? শুনলেন, দেখলেন ওই TV9-এর কল্যাণে। এবার দেখুন দেখি তিনি যা বলেছেন। তার আগে বলি পুলিশ কি বলেছে। পুলিশ কিন্তু সার্টিফাই করে দিয়েছে তিনি সেখানে ছিলেন। এবার পুলিশ যেখানে জেনেছে আইনজীবী ওখানে ছিলেন, কোথায় ছিলেন তার মানে 11 ফুটের মধ্যেই ছিলেন নিশ্চয়ই সবাইকে। বলে তার বাইরে চারপাশে গোটা হাসপাতালে যারা ঘুরে বেড়াচ্ছেন পুলিশ নিশ্চয়ই তাদের সবার গতিবিধি ওইভাবে নোট করেনি বা জানার কথা না। এক্ষেত্রে নিশ্চয়ই পুলিশ খোঁজ নিয়ে নিয়েছে কে কে ঢুকেছিল ওখানে। বললেন যে ওখানে ছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষই সম্ভবত তাদের ডেকে পাঠিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ কেন ডেকে পাঠাবেন ওই রকম জায়গায়? প্রথম কথা আগে পুলিশকে ডাকবে, তারপর তো যা যা হতে পারে আর কি সেগুলো হবে। সেখানে তার কারোর ডাকা ঠাকার ব্যাপার নেই। হাসপাতাল সবসময় উকিল নিয়ে গড়ে নাকি? এবার উকিলকে, সেই উকিল যিনি ঘটনাচক্রে সেদিনই ওখানে গেছিলেন ডাক্তার দেখাতে, তুমি নিজেই বলেছেন। পুলিশ বলছে হাসপাতালের তরফে তিনি উপস্থিত ছিলেন, আর তিনি বলছেন তিনি ওখানে ডাক্তার দেখাতে গেছিলেন। আচ্ছা, ব্যাট আর প্যাডের মাঝখানে একটু ফাঁকটা বড় হয়ে গেল না? এত বড় একটা যদি ব্যাট প্যাডের মধ্যে ফাঁক থাকে তো বল গলে যাবেই, উইকেট তো ছিটকে যাবেই। এবার উকিলবাবুর অবস্থা দেখুন, পরিচিত মানুষ, চারপাশের লোকজনের সঙ্গে তার পরিচয় আছে, ওখানেও তারা কি কমিটিতে রয়েছেন, বাকি সবাইকে চেনেন ঠেলেন। অথচ চেনা লোককে সব চিনতে পারছেন না। পাশে যিনি দাঁড়িয়েছিলেন দেবাশিস সোম, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, যার বাড়িতে CBI গেছে, জিজ্ঞাসাবাদ করেছে। এবার দেবাশিস সোম মানে এরকম ঘটনাকালে উকিলবাবু, বাকিটা উকিলবাবু তো, তাকে আর আমরা জেরা করার দৃশ্যটা দেখাতে পারি? যাই হোক, করে ফেলেছে খানিকটা, কিছু আমাদের মিসম্যাচ লেগেছে। নিশ্চয়ই এগুলো পুলিশ বা CBI পরে শর্ট করে নেবে যে কে ঠিক বলছেন, কেন ঠিক বলছেন, কেন হঠাৎ করে কাউকে ওকে ভুলে গেছিলেন, চিনতে পারলেন না, একাগ্র মনে কী দেখছিলেন, জানতে পেরে যাবে। কিন্তু দেবাশিস সোম, যিনি দাঁড়িয়েছিলেন উকিলবাবুর পাশে, তিনি কেন গেছিলেন সেমিনার রুমের ভেতরে? ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তী জানিয়েছেন যে ঘটনার দিন তিনি হাসপাতালে ছিলেন কিন্তু ডাক পাননি। তাহলে দেবাশিস সোম কেন ডাক পেলেন? তিনিও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই কি তাকে ওখানে ডাকা হয়েছিল, নাকি তিনিও ঘুরতে ঘুরতে হঠাৎ খবর পেয়ে ওখানে চলে গেছিলেন? সবাই এরকম খবর পেয়ে যদি ওখানে ঢুকে পড়েন তাহলে তো বলতে হবে ক্রমে ক্রমে সেই বার্তা চারপাশে এমনভাবে ছড়িয়ে গেছিল, অনেকের কানেই সেটা
SOS এর মতো শুনিয়েছিল। SOS জানেন তো, আরতি বার্তা। কেন গিয়েছিলেন আপনি ওখানে? পোস্টিং ছাড়া কেন গিয়েছিলেন? আমার ওখানে পোস্টিং ওম হচ্ছে ডেমনস্ট্রেটর, কিন্তু ওনার এখানে পোস্টিং নেই। ওনার পোস্টিং হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। উনি এখানে ট্রেস পাসার হিসাবে থাকছেন। এত ভাইটাল যেখানে মানে PM হচ্ছে, হ্যাঁ, সারা দেশ জুড়ে আপনি দেখলেন কি একটা মেয়ের এই ঘটনাটার পরে এবার এত বড় মানে গ্রস নেগলিজেন্স কি একটা লোক, ও তো ট্রেস পাসার, ও তো এখন কেউ নেই, তো সেখানেই বা কী করছিল? এটাও হতে পারে কি উনি কিছু তথ্য নষ্ট করে দিয়েছেন, যার ফলে CBI কিছু বার করতে পারছে না। সে তিনি আর্জি করে থাকতে পারেন। আবারও বক্তব্য, ক্রাইম সিনে গেলেন কী করে, এবং তিনি একজন ফরেন্সিক এক্সপার্ট, যদি ক্রাইম সিনে গিয়ে দেখে থাকেন তাহলে কী করে সেটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হলো? নিশ্চয়ই তার পরামর্শ নেওয়া হয়েছে, এবং তার মতো অভিজ্ঞ একজন চিকিৎসক নিশ্চয়ই বুঝেছেন এটা খুন, তাহলে তাকে আত্মহত্যা বলে চাউর করা হলো কেন?